আচ্ছা, আজকে যে অধ্যায়টা পড়বো আমরা, এই অধ্যায়টা হচ্ছে প্রথম অধ্যায়, জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য বলা যাবে না, আবার কি বলতে হবে? জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য প্রথম অধ্যায়। এই অধ্যায়ে আমরা কি কি শিখবো? এই অধ্যায়ে নিচের বিষয়গুলো আমরা শিখতে পারবো। মানে জীব বৈচিত্র্য কি, জীব বৈচিত্র্য কি, তারপর জীব বৈচিত্র্যের উদ্ভব, জীব বৈচিত্র্য কেন উদ্ভব হয়েছে, বা কি কারণে উদ্ভব হয়েছে, বা কোত্থেকে উদ্ভব হয়েছে, এই বিষয়ে জানতে পারবো। তারপরে জীব বৈচিত্র্যের স্বরূপ, জীব বৈচিত্র্যের স্বরূপ বলতে বিভিন্ন জীবের যে বৈচিত্র্যতা আছে, এক একটা জীবের বৈচিত্র্যতা এক এক রকম, কিন্তু অনেকগুলো বৈচিত্র্যময় প্রাণীর মধ্যে কিছু স্বরূপ বা একই রকম দৃশ্যতা থাকতে পারে। তো এই স্বরূপ বিষয়েও জানবো। তারপরে জীবের পারস্পরিক সম্পর্ক, জীবের পারস্পরিক সম্পর্ক, এক একটা জীবের সাথে এক একটা জীবের খুবই গভীর সম্পর্ক আছে, যেটা আমরা বাস্তু সংস্থান দেখলে আমরা বুঝতে পারি। যেমন ঘাস ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় ঈগল, ঈগল আবার অনেক বড় প্রাণী, ওটা অনেক বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মরে যখন যায়, তখন ওটা মাটিতে আবার পচে যায়। মাটিতে পচে গিয়ে আবার ওটা মাছের পচনশীল যে শরীরটা, ওই পচে যাওয়া শরীরটা থেকে রাসায়নিক শক্তি হিসেবে উদ্ভিদ গ্রহণ করে নেয় পুষ্টি উপাদানগুলো ঈগলের। ঠিক আছে? আবার ওই ঘাস তখন আবার ওই ঈগলকে খেয়ে মোটা তাজা তরতাজা হয়, আবার ওই ঘাসকে আবার কি খায়? আবার ঘাস ফড়িং খায়। কি খায়? ঘাস ফড়িং খায়। তাহলে এর মধ্যে প্রত্যেকটা জীবের মধ্যে কি পরস্পর সম্পর্ক আছে? খাদ্য শৃঙ্খলা, এই তো মনে পড়ে গেছে, ছোট ক্লাসে কিন্তু পড়েছো এগুলা। হ্যাঁ, 5 এ পড়েছো। আচ্ছা, তারপরে বলছে কি জীব বৈচিত্র্যের পরিমাপের উপায়। জীব বৈচিত্র্য মানে কি কি, কত প্রকার, এগুলা পরিমাপের একটা উপায়। তবে বাংলাদেশের জীব বৈচিত্র্য, বাংলাদেশের জীব বৈচিত্র্য কিরকম সেটা বিষয়ে জানবে। হ্যাঁ, তারপরে জীব বৈচিত্র্যের ঝুঁকি এবং প্রতিকার, জীব বৈচিত্র্যের ঝুঁকি এবং প্রতিকার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পড়া শুরু করবো। আচ্ছা, না পড়ো তো। আচ্ছা, পড়ো। আচ্ছা, মহাশূন্য থেকে যদি পৃথিবীকে দেখো, দেখবে নীল একটা গ্রহ, অন্য সব গ্রহ থেকে যার রং আলাদা। এই নীল গ্রহটাই আমাদের আবাসস্থল স্থল। পৃথিবী নামক এই ছোট গ্রহতেই আমাদের মতো লক্ষ লক্ষ জীবের আবাস। অনেক বছর ধরে মানুষ মহাবিশ্বের নানা প্রান্তে অভিযান চালিয়েছে প্রাণের খোঁজে। মহাকাশযান পাঠিয়েছে দূর দূরান্তের গ্রহে প্রাণের সন্ধানে, পানির সন্ধানে। কিন্তু এখন পর্যন্ত এমন সবুজ প্রাণ প্রাচুর্যে ভরপুর কোনো দ্বিতীয় গ্রহ খুঁজে পাওয়া যায়নি। হুম। মানে পৃথিবী এখন পর্যন্ত কোনো গ্রহ খুঁজে পাওয়া যায়নি, মানে আমরা সবসময় খুঁজতেছি নতুন নতুন কোনো জীব খুঁজে পাওয়া যায় কিনা, যেটাকে আমরা এলিয়েন বলে থাকি। কি বলে থাকি? এলিয়েন বলে থাকি। এই জন্য তো নাসা কি করছে, একটার পর একটা রকেট বাইরের বিভিন্ন জায়গায় পাঠাতেই আছে। ঠিক আছে না? আচ্ছা, তারপরে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি এবং পানির প্রাচুর্য এই গ্রহটিকে আমাদের মতো জীবদের বেঁচে থাকার জন্য একটা আদর্শ স্থান হিসেবে গড়ে তুলেছে। ক্ষুদ্র এককোষী ব্যাকটেরিয়া থেকে জটিল বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, সবুজ শৈবাল থেকে বিশালাকৃতির নীল তিমি, নানা আকারের নানা বৈশিষ্ট্যের জীবের বাস এই পৃথিবীতে। ঘন জঙ্গল থেকে মেরুর বরফ ঘেরা তুন্দ্রা অঞ্চল, তপ্ত মরুভূমি কিংবা সাগরের গভীর বা তলদেশ, সেখানেই যাও দেখবে কত যেখানেই যাও, যেখানেই যেখানেই যাও যাও। দেখবে কত বিচিত্র সব জীব এই পরিবেশের সাথে খাপ খাইয়ে সেখানে বেঁচে থাকে। তোমাদের মনে কখনো প্রশ্ন এসেছে, জীবজগতের এই অভাবনীয় বৈচিত্র্যের রহস্য কি? কিভাবে এত বিচিত্র সব জীবের উদ্ভব হলো? কিভাবে এত বিচিত্র সব পরিবেশে এই জীবেরা টিকে থাকে, বংশবৃদ্ধি করে? পৃথিবীর এই বিস্ময়কর জীববৈচিত্র্য নিয়েই এই অধ্যায়ে আমরা আলোচনা করব। আচ্ছা, দেখো এখানে একটা মাছের চিত্র দেওয়া আছে। এটা কি মাছি? মাছিটাকে যদি বড় করে দেখো, মাছিটাকে দেখতে এইরকম লাগবে। দেখো মাছি কত কঠিন ভাবে বেঁচে আছে বিভিন্ন পরিবেশের মধ্যেই, আছে না? পৃথিবীর প্রায় দেশেই মাছি আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্য কি, আচ্ছা করো তো, তুমি করতে পারবে? করো দেখি, চেষ্টা করো। তোমার বাড়ির পাশে খোলা জায়গা বা স্কুলের মাঠে কত ধরনের জীব বাস করে? কখনো কখনো খেয়াল করে দেখেছো? একটা ফাঁকা মাঠের দিকে তাকিয়ে 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 হয়তো
হুট করে ঘাস ছাড়া কিছুই চোখে পড়ে না, কিন্তু আচ্ছা, দেখো এইভাবে করতে সময় লাগছে তোমার, তাই না? আচ্ছা, একটা ফাঁকা মাঠের দিকে তাকিয়ে হয়তো হুট করে ঘাস ছাড়া আর কিছুই চোখে পড়ে না, কিন্তু যদি খেয়াল করে দেখো দেখবে কত ছোট ছোট পোকামাকড় ওই ঘাসের ফাঁকে ফাঁকে বাস করে। আর সাদা চোখে শুধু এই একই ঘাসে একই ধরনের ঘাস মনে হলেও ভালো মতো লক্ষ্য করলে দেখবে দেখা যাবে এখানে ছোট ছোট অনেক প্রজাতির উদ্ভিদদের বাস। শুধু যে ঘাসই দেখতে পাবা তাই না, এর মধ্যে আরো ছোট ছোট উদ্ভিদ আছে, পোকামাকড়ও আছে। শুধু নিজের বাড়ি বা স্কুলের আশপাশটা খুঁজতে গেলেও অবাক হয়ে দেখবে আমাদের চারপাশে কত পশু পাখি পোকামাকড় আর উদ্ভিদ বাস করে। তাহলে গোটা পৃথিবীতে কত কত জীব ছড়িয়ে আছে একবার ভেবে দেখো তো, কত কত হিসাব নাই, অনেক আছে। আমাদের এই ক্লাসরুমের মধ্যেও অনেক জীব আছে, বুঝতে পারলা? আমরা এই তিনটা জীবই শুধু না, এই তিনটা জীবই বাদে অনেক জীব আছে। কতগুলো দেখতে পাচ্ছ জীব? মশা নাই? মশা, মশা আছে। আচ্ছা, দেখো এখানে একটা বাটারফ্লাই দেওয়া আছে, সুন্দর প্রজাপতি, ঠিক আছে? আচ্ছা, তারপরে পড়ো তো। আচ্ছা, আমাদের আশেপাশে যেসব জীব আমরা দেখি তার বাইরেও অজস্র জীব আমাদের চোখের আড়ালে রয়ে যায়। সমুদ্রের তলদেশে বাস করে এমন অনেক জীব কখনো মানুষের চেনাশোনার পরিধির বাইরে, আবার খালি চোখে দেখা যায় না বলে অণুজীবদের বিশাল রাজ্যের একটা বড় অংশই এখনো আমাদের কাছে অজানা। তাহলে ভেবে দেখো, এই সুবিশাল পৃথিবীতে জীবনের কি বিশাল বৈচিত্র্য ছড়িয়ে আছে। উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে মধ্যে এই বিপুল বৈচিত্র্যকে বোঝাতে জীব বৈচিত্র্যের ইংরেজিতে বায়োডিভার্সিটি শব্দটি ব্যবহার করা। বায়োডাইভার্সিটি, ডাই, আচ্ছা, ডি আই ডাই ভি আর ভার এস আই টি ওয়াই, বায়োডাইভার্সিটি, ডাইভার্সিটি শব্দটি ব্যবহার করা হয়। জীববৈচিত্র্য। হুম। এখান থেকে একটা বলা যায় যে জীববৈচিত্র্যের একটা সংজ্ঞা দেয়া যায়, যে কি উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে যে বিপুল বৈচিত্র্যতা রয়েছে এগুলোকে একত্রে জীববৈচিত্র্য বলে। হ্যাঁ, আচ্ছা, তো আজকের মতো এখানেই। দেখো মূলত এই অধ্যায়টা তোমরা যদি ভালো করে রিডিং পড়ো তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, তো তোমাদের মূলত কাজ দিলাম পৃষ্ঠা রিডিং পড়ে সুন্দর করে পড়ে আসার কাজ দিলাম। কত পৃষ্ঠা দিব বলো? এভাবে সুন্দর করে রিডিং বুঝে বুঝে পড়ে আসবা। আর যে লাইনটা বুঝতে পারবে না নেক্সট দিন এসে আমাকে জিজ্ঞাসা করবা কত পর্যন্ত, এই পৃষ্ঠা পর্যন্ত। তাহলে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 6 পর্যন্ত, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার 6 পর্যন্ত পড়ে আসবা, প্লাস এই 6 পৃষ্ঠার মধ্য থেকে তোমরা মোট 15টা এসকিউ বানাবে। কি বানাবে? শর্ট কোশ্চেন। কি শর্ট কোশ্চেন? মানে যেমন একটা প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, 15টা দেবো না 10টা দেবো? আচ্ছা, 10টা। 10টা। তারপরে জীববৈচিত্র্য কাকে বলে, তারপরে যে এখানে একটা সংখ্যার কথা উল্লেখ আছে, এত সালে কি হয়। হ্যাঁ, তারপরে পড়তে গেলেই বুঝতে পারবা যে অভিযোজন কাকে বলে। অভিযোজন কাকে বলে? খাপ খাইয়ে, নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে সক্ষমতা, সেটা কি অভিযোজন। প্রজাতি, প্রজাতি কি, এ বিষয়ে একটা প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, ঠিক আছে? একইভাবে বিভিন্ন এখানে উটের বিষয়ে হয়তো বা কিছু বলাইছে না। উট পানি সংরক্ষণ করে রাখে, তাই নাকি? হ্যাঁ, পানি নাই তাই পানি কিভাবে সংরক্ষণ করে এটা কি এখানে দেয়া আছে? পরে দেখলে বুঝতে পারবা। যদি থাকে অবশ্যই প্রশ্ন বানিয়ে এটার উত্তর লিখে নিয়ে আসবা। তাহলে কত পৃষ্ঠা পর্যন্ত দিলাম? এই 6 পৃষ্ঠা পর্যন্ত। এইখানেও বেশ কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, এখানেও বেশ কিছু প্রশ্ন আছে। এখানে যে কি রঙের কোন এরিয়াটা, কোন রঙের, এই যে মরুভূমি, দেখো মাঝখানের দিকটা মরুভূমি, এই জায়গায় সূর্যের তাপ সব থেকে বেশি পড়ে, এই জন্য মাঝের এরিয়াগুলো প্রায় মরুভূমিই থাকে। কি থাকে? মরুভূমি থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আচ্ছা এই পর্যন্তই আজকের মতো। আল্লাহ হাফেজ। Subscribe our channels for more video.